একদিকে মহাদেশীয় ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর সবচেয়ে পুরনো টুর্নামেন্ট কোপা আমেরিকা, অন্যদিকে বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ আঞ্চলিক টুর্নামেন্ট ইউরো। দুটো টুর্নামেন্টই চলছে একসাথে। কেমন চলছে এই দুটি ফুটবল মহাযজ্ঞের আসর তা নিয়ে আজকে আলোচনা করব ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আপনাদের সাথে পুরোটা সময় থাকছি আমি জহির সাগর, আর আমার সাথে আছেন সাবেক ফুটবলার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ফর জয়নিং উইথ আস। ধন্যবাদ। জাহিদ হাসান এমিলি, রিপোর্টে আমরা দেখছিলাম রোনালদো তথা পর্তুগালের ফ্যানদের জন্য গতকালকে রাতটা রোলার কোস্টার একটা রাইডিং ছিল। রোনালদোর পেনাল্টি মিস, তারপরে বাদ পড়ার শঙ্কা, সেখান থেকে টাই ব্রেকারে আবারও পর্তুগালের আশা জিয়ে রাখা। কেমন ছিল গতকালকের ম্যাচটা? ধন্যবাদ আপনাকে। আমি বলবো যে পর্তুগাল আর সো মাচ লাকি। আপনি যদি আমার সাথে একমত হন, আমি বলবো যে লাক আসলে এন্ড অফ দ্য ডে একটা ম্যাচের শেষে দরকার আছে, এবং সেইটা তাদের সাথে ছিল। নট অনলি পর্তুগাল, ফ্রান্স এবং এর আগের ম্যাচ যদি ইংল্যান্ডকে দেখেন, লাকের কারণে আমার কাছে মনে হচ্ছে তারা কোয়ার্টার ফাইনালে কোয়ালিফাই করেছে। আদারওয়াইজ কিন্তু তারা যে ফুটবল খেলেছে সেটাতে তারা ডিজার্ভ করে না আপনার আর কোয়ার্টার ফাইনাল। কারণ আপনি যদি পর্তুগালের কথা যেহেতু বলেছেন, পর্তুগাল দেখেন, পর্তুগাল এই ম্যাচটা হেরে যেতে পারতো। এক্সট্রা টাইমে গিয়ে বেঞ্জামিন সেস্কোর ওই সময় যদি আপনার দিয়াগো কস্তা 1-1 যদি সেভ না করতো, আমার ওই সেভটা মনে হয়েছে ওয়ার্ল্ড কাপে আপনার কলোমোয়ানির ওই এমি মার্টিনেজের সেম সেভ। তো এই সেভেই কিন্তু আসলে খেলাটা পর্তুগালের দিকে চলে গেছে। পেনাল্টি শুট আউট আমরা জানি দেন ইটস মানে সো মাচ লাক। তো ওই লাকটা আসলে পর্তুগালের সাথে ছিল, বিকজ দিয়াগো কস্তা 3টা পেনাল্টি শুট সেভ করে দিয়েছে, এটা আনবিলিভেবল। তো এন্ড অফ দ্য ম্যাচ আসলে সব স্পটলাইট কিন্তু কস্তা নিজেই নিয়ে গেছে। বাট আপনি যদি পুরো ম্যাচে দেখেন, সেখানে কিন্তু স্লোভেনিয়ার যে কাজগুলি ছিল সেগুলি কিন্তু তারা বেশ প্রপার ভালোভাবেই করেছে। কারণ অ্যাগেনস্ট পর্তুগাল আপনাকে কিন্তু আপনি কখনোই তাদের সাথে ডমিনেটিং করতে পারবেন না, আপনি অল আউট খেলতে পারবেন না। তাদের যে গেম প্ল্যানটা ছিল সেইটাতে কিন্তু তারা বেশ ভালোভাবে এক্সিকিউট করেছে। অ্যাট দ্য সেম টাইম পর্তুগাল যেটা করেছে, পর্তুগাল আসলে রোনালদোকে সামনে রেখে, রাফায়েল লেওকে সামনে রেখে, পিছন থেকে ব্রুনো ফার্নান্দেজ, বার্নার্ডো সিলভা, তারা কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে গোল করার জন্য। বাট ওপেন প্লেতে আসলে তেমন কোনো ওপেন সুযোগ হয়নি। কিছু কিছু সুযোগ এসেছে যেগুলি কিন্তু অবলাক আপনি দেখবেন যে তাদের গোলকিপার বেশ ভালোভাবে সেভ করেছে। বাট আমি বলবো যে ওই যেটা বললাম যে এন্ড অফ দ্য ডে আপনার সাথে যখন লাক থাকবে তখন আপনি অনেক কিছুই করে যেতে পারবেন। রোনালদোর পেনাল্টি মিস মানে এক্সট্রা টাইমের অন প্লেতে, তো সেইটাও কিন্তু আসলে এই খেলারই একটা বড় মুহূর্ত, যেটা আসলে রোনালদো জানেন যে সে তার দেশের প্রতি তার আসলে ডেডিকেশনটা কোন লেভেলের। রোনালদো হয়তো পেনাল্টি মিস করেছে, বাট রোনালদো পর্তুগালের প্রতি তার যে ভালোবাসা, পর্তুগালের প্রতি তার যে ডেডিকেশন, সেটা তো আসলে কখনোই কমতি ছিল না। আমরা সারা জীবন যে রোনালদোকে দেখে এসেছি, গোল মিস করলেও অথবা যদি গোল নাও পান, তারপরও তার মধ্যে যে একাগ্রতা অথবা দর্শকদেরকে উজ্জীবিত করার যে শক্তি, সেটা কিন্তু গতকালকে একটু ভিন্ন মাত্রায় দেখেছি। তিনি নিজে কান্না করে দিয়েছেন, তাকে শান্ত করতে তার সতীর্থরা এসেছেন। একটা পর্যায়ে যখন পেনাল্টিতে শুট আউটে তিনি গোলটা করলেন, তারপর ক্ষমাও চাইলেন, যেটা আসলে রোনালদোর খুব একটা আমরা দেখি না। এই জায়গায় কি বোঝা হয় শেষের শুরুটা রোনালদো একটু আবেগতাড়িত হয়ে পড়েছেন? ডেফিনেটলি। দেখেন, এই রোনালদোকে তো আসলে লাস্ট আপনি কবে দেখেছেন? মানে রোনালদো তো আসলে জাতীয় দলের ক্ষেত্রে সে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানে গোলের স্কোরার। আপনার যদি ইন্টারন্যাশনাল এরিনাতে দেখেন, সব থেকে বেশি গোল তার, এবং লাস্ট 6টা-7টা ম্যাচে কিন্তু আসলে তার ওইভাবে গোল নেই। ইউরোতে আসার পরে আসলে প্রথম ব্যাক টু ব্যাক 2টা ম্যাচে এরকম ভালো করতে পারেনি। জর্জিয়ার সাথে হেরে গিয়েছে 2-0 গোলে। সব কিছু মিলেই কিন্তু একটু চাপে ছিল। বাট আমি রোনালদোকে কিন্তু সবসময় অন্য লেভেলে রাখি, কারণ রোনালদোর জাতীয় দলের প্রতি ডেডিকেশন, যেটা তার যে দায়িত্ব, তার যে টিমমেটসদের প্রতি কমিটমেন্ট, সেটা কিন্তু দেখেন মাঠের ভিতরে আমরা সবাই দেখেছি। তার ইমোশনের জায়গা থেকে তার মা কাঁদতেছিল পেনাল্টি শুট আউটের আগে। তো এই সব জিনিসগুলি কিন্তু রোনালদোর ভিতরে কিন্তু একটা অন্যরকম ফিলিংস কাজ করে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে রোনালদো ডেফিনেটলি এই ইউরো, তার লাস্ট ইউরো, সে আসলে অন্যভাবে ইউরোটাকে খেলে নিতে চায়, এবং দ্য সেম টাইম টিমের প্রতি তার অন্যরকম একটা ডেডিকেশন সে দেখিয়ে দিচ্ছে। সেইখান থেকে আমি বলবো যে গোল করতে পারুক বা না পারুক, বাট তার কিন্তু যে সামনে থেকে নেতৃত্ব দেওয়া টিমমেটসদের সাথে তার একত্র হয়ে মাঠে খেলা, সেটা কিন্তু সে করে যাচ্ছে। এখন একটা প্লেয়ার্স যখন 39-40 বছর হয়ে যাবে, তখন আসলে তার কাছ থেকে আপনি অনেক কিছু আপনি আশা করতে পারবেন না। বাট রোনালদোর কিন্তু আপনি দেখবেন জাতীয় দলের প্রতি ফিলিংসের কিন্তু কোনো দিক থেকে কমতি নেই, যেটা জাতীয় দলের ডেডিকেশন নিয়ে আসলে কোনো প্রশ্ন নেই। বাট যেটা জাতীয় দলে আসলে আমি মনে করি সবথেকে বেশি ইম্পর্টেন্ট। আপনি ক্লাব ফুটবল একদিকে, ন্যাশনাল টিম একদিকে। ন্যাশনাল টিমে কিন্তু এই জিনিসটা কিন্তু খুবই জরুরি, যে আপনি দেশের প্রতি আপনার ফিলিংসটা কীরকম। রোনালদোর হার্ডওয়ার্ক, ডেডিকেশন, এসব নিয়ে আসলে প্রশ্ন করার কোনো মানেই হয় না। তবে একটা প্রশ্ন ইদানিং খুব একটা উঠে গেছে, সেটা হচ্ছে ইউরোপিয়ান গণমাধ্যমে আস্তে আস্তে আসা শুরু করেছে। যদিও বা এই প্রশ্নটা ব্যক্তিগতভাবেও আমারও পছন্দ না, কিন্তু তারপরেও আমার করতে হচ্ছে। এরকম, রোনালদোকে কি ক্যারি করছে পর্তুগাল? কারণ আমরা দেখেছি রোনালদোর কাঁধে চড়ে পর্তুগাল অনেকগুলো বছর পার করে এসেছে, সাফল্য এসেছে। সেই রোনালদোকে কি শেষ দিকে একটু ক্যারি করছে পর্তুগাল?
এটা আমি বলবো যে রবার্তো মার্টিনি যে কোচ, মানে সে আসলে রোনালদোর প্রতি অন্যরকম অন্য লেভেলে একটা রেসপেক্ট দেখাচ্ছে। কারণ রোনালদোর জাতীয় দলে আমি যেটা বললাম, ইউরো চ্যাম্পিয়নের অধিনায়ক সে, সে এই ইউরোর সব থেকে টপ স্কোরার, তো সেখানে তো আসলে তাকে আপনি কোনোভাবেই ছোট করতে পারবেন না। হয়তো লাস্ট 3-4টা ম্যাচে হয়তো তার পারফরমেন্স আপ টু দ্য মার্ক ছিল না। আপনি যেটা বলছেন যে তাকে টানতে হচ্ছে পর্তুগাল দলকে, মানে জিনিসটা হয়তো শুনতে একটু খারাপ লাগে, বাট ইটস ট্রু যে রোনালদো তো আসলে ওই রোনালদো এখন আর নেই, 5 বছর আগে যে রোনালদো ছিল। বাট আপনি যদি ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচগুলো দেখেন বা ফিফা ফ্রেন্ডলি যেগুলো আছেন, সেখানেও কিন্তু রোনালদোর কন্ট্রিবিউশন কিন্তু অনেক ছিল। বাট যেটা হয় যে দেখেন বড় স্টেজে আসলে একটা মেন্টাল প্রেশার থাকে, দলও যখন আসলে একটা প্রেশারে থাকে তখন আসলে অনেক কিছুই কিন্তু অনেক পারফরমেন্স আপনি চাইলেও দিতে পারবেন না। বাট ইটস ট্রু যে রোনালদো, আমি বলবো না যে রোনালদো খুব খারাপ করছে, তেমন কিন্তু খারাপ গোলটা পাচ্ছেন না, গোলটা পাচ্ছে না। বাট আপনি যদি টিমের ইনকুলেশন দেখেন, টিমের পারফরমেন্সের সাথে কিন্তু তার অ্যাডজাস্টমেন্ট কিন্তু নট ব্যাড, আমার মনে হয় বেশ ভালোই গেছে। রাফায়েল লেওর সাথে তার কানেকশন ভালো, ব্রুনো ফার্নান্দেজের সাথে কমিউনিকেশন, বার্নার্দো সিলভা, তারা কিন্তু চেষ্টা করছে। এখন হয় কি, মানে এন্ড অফ দ্য ডে যখন আপনি পেনাল্টি মিস করবেন বা টিম যখন নেগেটিভ জিনিসগুলোই সামনে চলে আসবে অটোমেটিক। বাট আমি বলবো যে রোনালদোকে নিয়ে আমাদের আমরা আসলে সমালোচনা করা আমাদের ঠিক না। আমার মনে করি যে রোনালদোর ডেডিকেশনের কিন্তু কোনো জায়গা থেকে আমি কখনো কম দেখিনি। হোসে মরিনিওর ভাষায় বলতে হয়, গোল পাওয়া রোনালদোর চেয়ে গোল না পাওয়া রোনালদো বেশি ভয়ঙ্কর। সেটা হয়তো পরবর্তী ম্যাচে আমরা দেখব, সেই প্রত্যাশা রাখছি। তবে তার আগে জানতে চাই, আসলে ফ্রান্স ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, সাবেক চ্যাম্পিয়ন, গতবারের রানার্স আপ, এই টিমটা খুব দুর্দান্ত একটা টিম নিয়ে এসেছেন দিদিয়ার দেশও, কিন্তু এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে উঠে গেছে, কিন্তু এখন পর্যন্ত ওপেন প্লে থেকে কোনো গোল পায়নি। মানে আর ইউ সারপ্রাইজড? না, এটা তো আপনার কোশ্চেনই অ্যান্সার হয়েছে, সারপ্রাইজ হওয়াটাই স্বাভাবিক। কারণ আপনি দেখেন তাদের এত এত মানে ম্যাচ উইনিং, হ্যাঁ বিগ নেম, এবং এই দলটাই কিন্তু আপনার লাস্ট ওয়ার্ল্ড কাপে কিন্তু আর্জেন্টিনার সাথে ফাইনালে কতগুলো গোল করলো, কিলিয়ান এমবাপ্পের হ্যাটট্রিক করলো, আপনার ম্যাচ মানে জিততে জিততে গিয়ে হেরে গিয়েছে। তো এই দলটা আসলে হঠাৎ করে আসলে এরকমের অবস্থা হবে এটা আসলে কেউ চিন্তা আমরা করিনি। এবং আপনি যদি দেখেন ইউরো শুরুর আগে কিন্তু আমরা সবসময় যে মানে লাইন আপগুলি দেখেছি এবং যাদেরকে একদম উপরের লেভেলে রেখেছি, তার ভিতরে কিন্তু সব থেকে 1 নম্বরের দলটা হলো ফ্রান্স, যে এই ইউরোতে তারা চ্যাম্পিয়ন হতে যাচ্ছে এবং তাদের টিমের স্ট্যান্ডার্ড, টিমের লাইন আপ কিন্তু অলমোস্ট সেম রকমের। আপনি তারপর আমি বলবো, আপনি যেটা বলেছেন যে 4টা গোলের ভিতরে একটাও কিন্তু আসলে ওপেন প্লেতে গোল হয়নি। একটা গোল কিলিয়ান এমবাপ্পে, 3টা গোল করেছে, সুইসাইড, 3টা গোল, দুইটা ওন গোল, একটা পেনাল্টিতে। তো এখান থেকে বোঝা যায় তার স্কোরিং অ্যাবিলিটিতে আসলে সবাই খুব বাজে অবস্থায় রয়েছে। বাট এটা হতে পারে, দেখেন টিমে তো আসলে কিছুটা চেঞ্জ এসেছে। একটা সময় নাম্বার 9 অলিভার জিরু খেলতো, জিরু এখন রেগুলার না। জিরু খেলতে যেটা হয় যে কিলিয়ান এমবাপ্পে এবং গ্রিজম্যান তারা কিন্তু পিছন থেকে আসলে অনেক স্পেস তৈরি করতে পারে। জিরু যে কাজটা করে সেই কাজটা হয়তো নাম্বার 9 পজিশনে যে খেলছে সেভাবে প্রপার করতে পারছে না। বাট এটাও ঠিক টিম পারফরমেন্সও আমার মনে হয় যে ফ্রান্স তেমন কিছু করে দেখাতে পারেনি। ফ্রান্স যদি করে দেখাতেই পারতো আসলে আজকে এই অবস্থা হতো না। তারাও, আমি বলবো যে আমি শুরুতে যেটা বলছি, তাদের সাথেও কিন্তু বড় একটা লাক কাজ করছে। আপনি যদি গতকালকে রাতের ম্যাচ দেখেন, বেলজিয়াম ডুইং এক্সেলেন্ট ফুটবল, বেলজিয়ামের কিন্তু ম্যাচটা জিততে পারতো। ফ্রান্সও সুযোগ তৈরি করেছে বাট ফিনিশ করতে পারেনি। এন্ড অফ দ্য ম্যাচ 85 মিনিটসে গিয়ে ভার্টনগেনের ওই সুইসাইডগুলোই কিন্তু আসলে ম্যাচ ডিসাইডেড হয়ে গিয়েছে। সো ফ্রান্সও নেক্সট ফ্রান্স পর্তুগাল ম্যাচ হবে আপনার কোয়ার্টার ফাইনালে। মানে আমি বলবো যে জার্মানি এবং স্পেন ছাড়া আমি বাকি যে দলগুলিকে আমরা রেখেছি তারা আসলে ওইভাবে পারফর্ম করতে পারছেন, এবং তারা যদি এখন কোয়ার্টার ফাইনালে নাও থাকতো সেটা অবাক হওয়ার মতো কিছুই থাকতো না। বেলজিয়াম নিয়ে কথা বললে আক্ষেপ, সোনালী প্রজন্ম, মানে এই দলটাও কিন্তু খুব একটা বাজে দল নয়। বেশিরভাগ ফুটবলারই ইউরোপের টপ টপ ক্লাবে খেলেন, তারপরেও এসে কেন রাউন্ড অফ 16-এ থেমে যেতে হলো? কেভিন ডি ব্রুইনের কথা যদি আলাদা করে বলতে হয়, কালকে কিন্তু যেই কেভিন ডি ব্রুইনাকে আমরা ম্যান সিটিতে দেখে অভ্যস্ত, অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে দেখে অভ্যস্ত, সেরকম কিন্তু চোখে পড়েনি। মানে বেলজিয়ামের এই অধপতনটা কেন? বেলজিয়ামকে নিয়ে কিন্তু আসলে আমাদের একটা মানে বড় কষ্টের জায়গা, যারা আমরা সবসময় ফুটবল ফ্যান বা ফুটবল ফলো করি। কারণ বেলজিয়ামের যদি স্কোয়াডটা দেখেন আপনি, আমরা সবসময় গোল্ডেন জেনারেশন বলি, লাস্ট ওয়ার্ল্ড কাপ থেকে বা এর আগের ইউরো থেকেও যদি দেখেন তাদের দলটা কিন্তু দুর্দান্ত। স্টিল আমার কাছে মনে হয় যে এখনও বেস্ট পসিবল কিছু প্লেয়ার আছে যারা আসলে এই দলটা যদি ফাইনাল খেলে বা চ্যাম্পিয়ন হয় সেটা কিন্তু আনপ্রেডিক্টেবল হবে না, কারণ তাদের স্কোয়াডের ডেপথ কিন্তু ওরকমেরই। তো সেখান থেকে আপনি যেমন ট্রু যে দেখেন এখন আপনার স্কোয়াডে অনেক ভালো প্লেয়ার রয়েছে, বাট ওই প্লেয়াররা যদি তাদের নামের উপরে পারফরমেন্স মাঠে ডেলিভার করতে না পারে, আসলে এন্ড অফ দ্য ডে আসলে ওই প্লেয়ারদের নিয়ে আপনি সমালোচনা ছাড়া ভালো আলোচনা করাটা মুশকিল। আমরা ফ্রান্সের মতো এত দলকে নিয়ে এখন সমালোচনা করছি, ইংল্যান্ডকে নিয়ে করছি, বেলজিয়ামকে নিয়ে করতে হচ্ছে, পর্তুগাল এত মানে কোয়ালিটি, হাই প্রোফাইল টিম। হ্যাঁ, তো সেখানে আসলে পারফরমেন্সের জায়গায় আমি বলবো যে
আপনি কেভিন ডি ব্রুইনার কথা বলেছেন। কেভিন ডি ব্রুইনা ম্যানচেস্টার সিটিতে মিডফিল্ডে একাই জেনারেট করে, বাট এখানে দেখেন আসলে এন্ড অফ দ্য ম্যাচ আসলে তার কিছুই করার নেই, কারণ তার সাপোর্টিং যে প্লেয়াররা তাকে ওইভাবে আসলে ফ্রিকোয়েন্টলি অ্যাটাকে যেতে দিচ্ছে না, অ্যাট দ্য সেম টাইম ডিফেন্ডিং। এমনি ভাই, আমরা একটু বিরতির খুব কাছাকাছি, ছোট্ট করে যদি একটু উত্তর দেন যে এবারের ইউরোতে আসলে দিন শেষে কাকে বেশি মনে হচ্ছে ফেভারিট ট্রফি রেসে? আমি স্পেনকে এক কথায় বলবো। শুধু গোল স্কোরিং না ওভারঅল না, ফুটবল? ওভারঅল টোটাল যদি ফুটবল দেখেন, তাদের ফুটবলের যে মানে তারা যে স্টাইলে খেলে, আমার কাছে মনে হয় স্পেন একটা। তবে তার আগে সবচেয়ে বড় বাধা জার্মানিকে টপকে আসতে হবে। নিশ্চয়ই সেখানে কি হয়, রোমাঞ্চকর একটা ম্যাচের অপেক্ষায় আছি। দর্শক, আমরাও আসলে রোমাঞ্চের অপেক্ষা নিয়ে পরবর্তী ধাপে আলোচনা করব কোপা আমেরিকা নিয়ে। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারির। বিরতির পর আবারও ফিরলাম ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে। আমরা আলোচনা করছিলাম চলমান ইউরো এবং কোপা আমেরিকা নিয়ে। আমাদের সাথে আছেন জাতীয় দলের সাবেক স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। এমিলি ভাই, আপনাকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই প্রোগ্রামে। আমরা আলোচনা করছিলাম ইউরো নিয়ে। এই পর্বে আমরা বলেছিলাম দর্শকদেরকে কোপা আমেরিকা নিয়ে প্রশ্ন করব। কোপা আমেরিকা নিয়ে যখনই কথা বলবো, নিঃসন্দেহে দুটা দল সামনে চলে আসবে, আর্জেন্টিনা এবং ব্রাজিল। আর্জেন্টিনা স্বাভাবিকভাবেই খুব দুর্দান্তভাবে গ্রুপ পর্ব বাধা পেরোলেও আর ব্রাজিল কিন্তু এখনও কিন্তু সমীকরণের অপেক্ষায় আছে। ওভারঅল কোপা আমেরিকাকে কেমন দেখছেন আপনার এই দুইটা দলকে নিয়ে? না, ওভারঅল যদি আমি বলি যে কোপা আমেরিকার কোনো এক্সাইটিং ম্যাচ হচ্ছে ফুটবলে, যেটা আসলে আমরা সবাই দেখতে চাই। ইউএসএ বাদ পড়ে গিয়েছে, তারা হোস্ট। এটা কিন্তু দেখেন মানে মানে টুর্নামেন্টের যে একটা হাইপ আসছে, সেটা কিন্তু বোঝা গিয়েছে। কারণ আমরা ইউএসএকে মোস্ট ফেভারিট একটা দল হিসেবে ভাবছিলাম, যেহেতু তারা হোস্ট, তাদের স্কোয়াডের ডেপথ অনেক ভালো। অ্যাট দ্য সেম টাইম মেক্সিকো কিন্তু চলে গিয়েছে আপনার সবসময়ের জন্য আসলে কোপা আমেরিকাতে যারা ফেভারিট থাকে, হ্যাঁ ভালো করে থাকে। আবার যদি ফেভারিটদের কথা বলেন, ব্রাজিল প্রথম ম্যাচ খারাপ করার পরে সেকেন্ড ম্যাচে এসে তারা বড় মার্জিনে জিতেছে। সেইটা আসলে যেভাবে গোল তারা দেখিয়েছে, দর্শকরা ওইটাই চায়, সেটাও করে দেখিয়েছে। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক দুইটা ম্যাচ জিতে ফেলেছে অলরেডি। তো সেইখান থেকে আমি বলবো যে সবারই সুযোগ আছে, মানে বেশ ভালো সুযোগ আছে। বাট আর্জেন্টিনা যদি গ্রুপটা দেখেন, তুলনামূলক কিছুটা সহজ হিসেবে আসছে। তারা কোয়ার্টার ফাইনালে পাচ্ছে হলো আপনার ইকুয়েডরকে। তো ইকুয়েডর আর এই মুহূর্তে আর্জেন্টিনার, আপনি অফ দ্য রেকর্ড বলছিলেন যে এই মুহূর্তে আর্জেন্টিনার যে কনফিডেন্ট লেভেল, তো সেই লেভেলের কাছে আসলে ইকুয়েডর কতটা দাঁড়াতে পারবে সেটা দেখার বিষয়। যদিও ম্যাচটা কোয়ার্টার ফাইনাল নকআউট ম্যাচ, যে হারবে সে বাদ হয়ে যাবে। ব্রাজিলের ম্যাচ রয়েছে আগামীকালকে সকালে অ্যাগেনস্ট কলম্বিয়া। আমরা জানি যে তারা অলরেডি দুইটা ম্যাচ জিতে ফেলেছে। তো সুতরাং তাকে আপনাকে বিট করতে হলে কিন্তু, বা মানে যেটা হয় যে কোপা আমেরিকা আপনাকে জিততে হলে আসলে এই ধরনের ম্যাচ জিততে হবে, আপনাকে কোনো বিকল্প নেই। আপনি ড্র করবেন বা লাকের দিকে তাকিয়ে থেকে আপনি কোয়ার্টার ফাইনাল থ্রু করবেন, তখন কিন্তু আসলে আপনার জন্য যেটা হবে যে আপনার পারফরমেন্সের উপরে কিন্তু একটা বড় এফেক্ট পড়বে। আপনাকে প্লেয়ার্স টু যদি ওয়াচ দেখেন, সেখানে কিন্তু আমি বলবো যে এই ব্রাজিল দলটা কিন্তু খুব ভালো একটা স্ট্রং ব্রাজিল দল, এবং তাদের নতুন কোচ দারিভাল জুনিয়র দলটাকে বেশ ভালোই করছে। প্রথম ম্যাচ খারাপ হয়, সেকেন্ড ম্যাচে কিন্তু তারা অনেক সুযোগ তৈরি করেছে, 4টা গোল করেছে, ভিনিসিয়াস জুনিয়র জোড়া গোল করেছে। সব কিছু মিলেই আমার কাছে মনে হয় যে ব্রাজিলের সুযোগ রয়েছে। বাট তাদের প্লেয়ারদের যে নামের উপরে যে পারফরমেন্স, সেটা আমার কাছে মনে হয় ডেলিভার করার সময় এসেছে। কারণ এখন আর কোনো কজ দেখিয়ে লাভ হবে না, এখন আপনাকে পারফরমেন্স ডেলিভার করতে হবে মাঠে। কারণ সামনে কিন্তু খুব টাফ অপোনেন্ট আপনার জন্য আসছে। আপনি এই ব্রাজিল যদি আপনার এখান থেকে গ্রুপ রানার্স হবে, আপনার কিন্তু কোয়ার্টার ফাইনালে কিন্তু আপনাকে খেলতে হবে উরুগুয়ের সাথে। আর উরুগুয়ে কতটা দুর্দান্ত দল সেটা কিন্তু আমি ভালো করেই জানি। এই কোপা আমেরিকা সব থেকে সাকসেসফুল দল উরুগুয়ে এবং আর্জেন্টিনা। তাহলে এই উড়ন্ত আর্জেন্টিনাকে থামাতে আসলে কোন দলটাকে আপনি আসল প্রতিপক্ষ হিসেবে দেখছেন শিরোপার মঞ্চে? যে হিসেবে বলছেন আসলে আর্জেন্টিনাকে থামানোর সুযোগ কম, তারপরেও যদি আপনি প্রতিদ্বন্দ্বিতা একজন থাকবেই নিশ্চয়ই ফাইনালে। ডেফিনেটলি ফাইনাল পর্যন্ত এই আর্জেন্টিনাকে আসলে যদি তাদের যে পারফরমেন্স বিগত দিনে করে আসছে, তাদের যে ওয়ার্ল্ড কাপ বা ওই লাস্ট কোপা আমেরিকা থেকে যেভাবে তারা পারফর্ম করে আসছে, আসলে ফাইনাল পর্যন্ত তেমন কোনো বাধা আমি দেখি না। বাট ম্যাচ যেতে আসলে অন যেতে অনেক কিছু হয়ে যেতে পারে। বাট যদি ফাইনাল পর্যন্ত নেন, সেখানে তো ব্রাজিলের সুযোগ রয়েছে অ্যাগেনস্ট আর্জেন্টিনা খেলা, অ্যাট দ্য সেম টিম উরুগুয়েরও কিন্তু সুযোগ রয়েছে, কলম্বিয়ারও সুযোগ রয়েছে। তো এখানে আসলে অ্যাগেনস্ট আর্জেন্টিনা কে ফাইনাল আসবে, এটা তো আসলে আমরা পরে বলতে পারবো। বাট যদি আমি বলি, এখানে উরুগুয়ে এবং ব্রাজিলকে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনার অ্যাগেনস্টে খেলার মতো দুইটি দল রয়েছে এই কোপা আমেরিকাতে, যারা কিনা হয়তো ফাইনালে গেলে তাদের সাথে একটা কম্পিটিটিভ ম্যাচ হবে। যদিও এমিলি ভাই, এখনো ফেভারিট ব্রাজিলের আসলে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত নয়। দর্শকদের উদ্দেশ্যে একটু জানিয়ে রাখতে চাই, আগামীকাল সকাল 7টায় কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নামবে ব্রাজিল। সেই ম্যাচে ড্র করলে হবে সেলেসাওদের, অথবা যদি হারে সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচে, প্যারাগুয়ে কোস্টারিকার ম্যাচের দিকে। যদি কোস্টারিকা জিতে যায়, সেক্ষেত্রে ডিসাইড হবে গোল ব্যবধানে। অবশ্য ব্রাজিল এই মুহূর্তে +3 গোল ব্যবধানে এগিয়ে আছে, সেটা সবচেয়ে বড় কথা। ব্রাজিলকে দেখে আসলে আমরা বড় হয়েছি, অথবা ফুটবল বিশ্বে আসলে আলোচনা হয় সাম্বার ফুটবলের,
সেই ব্রাজিল কি দেখতে পাচ্ছেন এই ব্রাজিলকে? না, এটা তো অনেক মিসিং রয়েছে। সেই ব্রাজিলকে তো আসলেই দেখতে পাচ্ছেন, এবং ব্রাজিল যে স্কোয়াডে কিন্তু প্লেয়ার রয়েছে, এনাফ কোয়ালিটি প্লেয়ার আছে। আপনি যদি ডিফেন্সে দেখেন, আপনার মার্কিনোস এবং গেব্রিয়েলের মতো প্লেয়াররা কিন্তু সেন্টার ব্যাক, এডার মিলিচর মতো প্লেয়াররা কিন্তু শুরু করে, ওয়েন্ডেল লেফট ব্যাক থেকে শুরু করে ডেনিলো রাইট ব্যাকে, সবাই কিন্তু পরিচিত নাম। বাট আপনি যদি দেখেন 10 বছর আগে ব্রাজিল দল রাইট ব্যাকে খেলতো আপনার ডেনি আলভেজ, লেফট ব্যাকে খেলতো মার্সেলো। ওই লেভেলে তো দুইটা সাইড ব্যাক নাই, যারা কিন্তু একসাথে দুজন ওভারল্যাপ করতো। তো এবং অ্যাট দ্য সেম টাইম ডিফেন্সে থিয়াগো সিলভার মতো প্লেয়ার কিন্তু অ্যাবসেন্স রয়েছে। বাট মার্কিনোস, এডার মিলিচো, তারা কিন্তু কোয়ালিটি। পিছনে আবার আপনার এলিসন বেকার রয়েছে, মাঝখানে গেমিরেস, তারপরে গোমেজ, তারা দুজন স্টার্ট করে পেকুইতার সামনে। তো স্কোয়াড যদি দেখেন, স্কোয়াডের ডেপথ কিন্তু অনেক বেশি না, খুবই ভালো। সামনে রড্রিগো এবং ভিনিসিয়াস জুনিয়রের মতো প্লেয়ার এই রয়েছে, মুহূর্তে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড, ভিনিসিয়াস হ্যাঁ, জুনিয়র। এবং সে লাস্ট ম্যাচে সেটা প্রমাণও করেছে। এখন এটাকে আপনাকে এক ম্যাচে প্রমাণ করলে হবে না, হোল টুর্নামেন্টে আপনাকে প্রমাণ করতে হবে। কারণ যেহেতু আপনি এই মুহূর্তে বিশ্বের সবথেকে এক্সপেন্সিভ প্লেয়ার এবং আপনাকে নিয়ে সবথেকে বেশি আলোচনা হয়, তো আপনার ওই পারফরমেন্সের ডেলিভারটা কিন্তু এই কোপা আমেরিকাতেই করতে হবে। এমনি ভাই, আমরা প্রোগ্রামের একেবারে শেষ দিকে, তবে তা শেষ করার আগে একটা বিতর্ক দিয়ে শেষ করতে চাই। সেটা হচ্ছে, টুর্নামেন্ট শুরুর আগে, ইউরোর আগে এমবাপ্পে বলেছিলেন বিশ্বকাপ জয়ের চেয়েও ইউরো জয় করা কঠিন। সে জায়গায় কি আপনি তার সাথে একমত হবেন না দ্বিমত হবেন? না, এটা তো দ্বিমত পোষণ করতে হবে, কারণ বিশ্বকোটা গ্রেটেস্ট শোস অন আর্থ, এটা কিন্তু পৃথিবীর সব দেশ বাছাই করে দেন ওয়ার্ল্ড কাপ খেলতে আসে। এবং এটা হয়তো কিলিয়ান এমবাপ্পে যেহেতু ওয়ার্ল্ড কাপ জিতে ফেলছে, সে ইউরো জিততে পারেনি এখনো। এমবাপ্পের অ্যাঙ্গেল থেকে হয়তো সেটা একেবারেই সঠিক। আরেকটু জানতে চাই ছোট্ট করে, আসলে দুটো টুর্নামেন্টে যদি আপনি কার হাতে ট্রফি দেখতে চান, এক কথায় ছোট্ট করে যদি বলবেন, ইউরোতে কে চ্যাম্পিয়ন হতে পারে, কোপাতে কে চ্যাম্পিয়ন হতে পারে? মানে সোফার এখন পর্যন্ত যদি পারফরমেন্সের গ্রাফ দেখেন, সেখানে আমার কাছে মনে হয় যে স্পেন এবং জার্মানি খুব ভালো করছে। তাদের যদি স্কোয়াডের পারফরমেন্স দেখেন, এই স্পেন দলটা যদি চ্যাম্পিয়ন হয়, সেখানে আমি কোনো সারপ্রাইজ হব না, কারণ এই স্পেন দলটা যেভাবে ফুটবল খেলছে, তারা চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলছে। জার্মানি যেহেতু তারা হোস্ট, তারাও ভালো করছে, বাট যেহেতু নেক্সট কোয়ার্টার ফাইনালে তারা একে অপরের মুখোমুখি হবে, যে কোনো একটা দলকে কিন্তু বাদ হয়ে যেতে হবে। তো সেখানে আমি স্পেনকে কিছুটা হলে এগিয়ে রাখবো। অ্যাট দ্য সেম টাইম কোপা আমেরিকা আমাকে আর্জেন্টিনা রাখবো, বিকজ এই আর্জেন্টিনার দলটার ডেপথ অনেক অনেক বেশি। এটা আমি আর্জেন্টিনার ফ্যান হিসেবে বলছি না, তাদের পারফরমেন্সের উপরে চিন্তা করেই বলছি। এখনও আসলে লিওনেল মেসিকে কেন্দ্র করেই কিন্তু আপনি জানেন যে এই আর্জেন্টিনা দলটা কিন্তু অ্যাটাক সাজায়, এবং তাদের মেইন প্লেয়ারই কিন্তু এখনও লিওনেল মেসি। সুতরাং সে যেহেতু কোয়ার্টার ফাইনালে অ্যাগেনস্ট ইকুয়েডরের সাথে খেলবে, আমার কাছে মনে হয় যে এই আর্জেন্টিনা দলকে আমি কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দেখছি। অসংখ্য ধন্যবাদ জাহিদ হাসান এমিলি, যোগ দিয়েছিলেন আমাদের সাথে ক্লেমন বেরেন্দা গ্যালারিতে। তবে আমরাও জানি ভাই, শুধু পরিসংখ্যান ইতিহাস দিয়ে নয়, মাঠে খেলাতে যে 90 মিনিট ভালো খেলবে সেই আসলে পরের রাউন্ডে যাবে। কার হাতে উঠবে ইউরো অথবা কার হাতে উঠবে কোপা, সেই প্রশ্নটা ভবিষ্যৎ হাতে তুলেই শেষ করবো আজকের ক্লেমন বেরেন্দা গ্যালারি। সবাইকে ধন্যবাদ।